আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি একটু আসলে আন্তরিকভাবে দুঃখিত। আজকে হুট করেই আমার ঠান্ডা লেগে যায়। যার কারণে একটু নাক টানাটানি অথবা কথা বলতে সমস্যা হতে পারে। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমাদের আইটি সাপোর্টের লেভেল 3 এর এক্সেলে ৬ টা জব দেওয়া আছে। ৬ টা এক্সেল 1, 2, 3, 4, 5, 6 আমরা চেষ্টা করব একটা ভিডিওতেই ৬ টা আ জব কভার করার জন্য। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ১ টা বা ২ টা বা প্রয়োজন হলে ৩ টা ভিডিও দিব। ওকে, চলুন শুরু করি। আচ্ছা, আমি লেখার সুবিধার্থে যেন ভিডিওটা যেন ছোট হয়, ভিডিও ছোট করার সুবিধার্থে আগে থেকে লিখে রেখেছি। আচ্ছা, আচ্ছা, আমরা এটা শুরু করার আগে সম্ভবত আমাদের কন্ডিশনটা দেখে আসি, তাহলে ভালো হবে যে আমাদের কোথায় কি কন্ডিশন চাইছে। আসলে যেকোনো প্রশ্ন পাওয়ার শুরুতেই ১ম এ আমাদের প্রশ্নটা পড়ে নেওয়া দরকার যে আসলে প্রশ্নটায় কি চাইছে সেটা। আচ্ছা, দেখি আমাদের এখানে ৬ টা কন্ডিশন আছে। ৬ টার মধ্যে ১ম কন্ডিশনটা বলছে, কি বলছে? Prepare and save the spreadsheet to your created folder with named, অর্থাৎ একটা ফোল্ডার তৈরি করতে বলছে, যে ফোল্ডারটার নাম হবে আপনার নাম দিয়ে ক্যাশ মেমো দিয়ে সেভ করে রাখবেন। এটা হচ্ছে ১ম কন্ডিশন। ওকে। ২য় কন্ডিশন কি বলছে? অ্যাপ্লাই দ্য ফর্মুলা হোয়ার রিকোয়ার্ড, অর্থাৎ আহ, যেখানে যে কন্ডিশনে যে ফর্মুলা চেয়েছে সেখানে সেই ফর্মুলাটা আপনি ব্যবহার করবেন। আচ্ছা, ৩ নম্বরটা কি বলছে? ক্যালকুলেট আইটেম ওয়াইজ টোটাল, অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের দাম কত আলাদা আলাদাভাবে যে দেওয়া আছে। যেমন খাতা এখানে ৫ টা আছে। তো ৫ টা খাতার দাম একত্রে কত হবে সেটার বের করতে বলছে। ওকে। তারপরে আসে ক্যালকুলেট টোটাল প্রাইস। এখন মোট প্রাইসটা হিসাব করতে বলছে যে সবগুলো মিলে কত টাকা হয়েছে সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে ৫ নাম্বার কন্ডিশনে বলছে লিস্ট ভ্যাট ইজ 5%, ক্যালকুলেট টোটাল ভ্যাট, অর্থাৎ ভ্যাট আপনাকে ৫% ধরে হিসাব করতে বলা হয়েছে। আচ্ছা, ৬ নাম্বার কন্ডিশনে বলছে কি দেখেন, ডিসকাউন্ট ইজ 5%, ডিসকাউন্ট কত পার্সেন্ট? 5%। আচ্ছা, এটা লাল করে দিই। ডিসকাউন্ট হচ্ছে 5%। ইফ পারচেজ ইজ গ্রেটার দেন 1000 টাকা, অর্থাৎ এটা যদি আপনি ১,০০০ টাকার উপরে পারচেজ করেন, দেখেন পারচেজ মানে কি? ক্রয় করা। আপনি দোকান থেকে কিনবেন কোনো কিছু, তাহলে হবে কত টাকা? ১,০০০ টাকার উপরে যদি আপনি পারচেজ করেন সেক্ষেত্রে আপনার 5% ডিসকাউন্ট হবে। গ্রেটার দেন মানে কি? অধিক বা বেশি, বড়। ওকে। তারপরে আসেন পরেরটায়, অ্যান্ড এবং 7%, 7% আহ when purchase is greater than 3000 টাকা, যখন আপনি ৩,০০০ টাকার উপরে পারচেজ করবেন। কয় হাজার? ৩,০০০ টাকার উপরে পারচেজ করবেন। গ্রেটার দেন মানে কি? উপরে। তো ৩,০০০ টাকার উপরে পারচেজ করলে আপনার ডিসকাউন্ট হবে ৭%। আচ্ছা, তাহলে 5% টা কখন হবে আর 7% কখন হবে? তো সেটা একটু বোঝেন। 5% হচ্ছে আপনি যদি ১,০০০ টাকা থেকে, মানে ১,০০০ টাকার উপরে, কিন্তু এখানে ৩,০০০ টা আছে, এই ৩,০০০ টাকার নিচে দেখেন, এই দেখেন ৩,০০০ টাকাটা যে আছে, ৩,০০০ টাকার নিচে আর ১,০০০ টাকার উপরে, তাহলে হবে কত? এই যে 5%, তাহলে হবে 5%। আর 7% কখন হবে? 7% হচ্ছে ৩,০০০ টাকার উপরে, গ্রেটার দেন ৩,০০০, তাহলে হবে কত পার্সেন্ট? 7%। ওকে। আচ্ছা, তারপরে ৭ নাম্বার কন্ডিশনটা কি বলছে? ক্যালকুলেট নেট প্রাইস, মানে টোটাল প্রাইসটা আপনাকে হিসাব করতে বলছে, প্রয়োজনীয় প্রাইস সর্বশেষটা। আচ্ছা, তারপরে বলছে দ্য প্রোডাক্ট কোয়ান্টিটি,
দেখেন, দ্য প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যান্ড প্রাইসেস আর চেঞ্জেবল। অর্থাৎ আপনার যে এখানে প্রোডাক্টের প্রাইস আছে, যে ইউনিট প্রাইস, তারপরে কোয়ান্টিটি পরিমাণ, এগুলা পরিবর্তনশীল। অ্যাসেসর উইল চেক ফর্মুলা। অ্যাসেসর কি করবে? চেক করবে ফর্মুলাটি বাই চেঞ্জিং দ্য ভ্যালু অফ প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস। আচ্ছা, তাহলে দেখেন এখানে অ্যাসেসর কি করতে পারেন? অ্যাসেসর আপনার শেষে এই ইউনিট প্রাইস অথবা এই কোয়ান্টিটি এগুলো চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে দিবে। ধরেন যে ১০০ জায়গায় ৫০ দিল বা ১০ দিল। চেঞ্জ করার পর দেখবে যে আপনি যে এখানে হিসাবটা করছেন, ফর্মুলা ব্যবহার করেছেন, এটা ঠিক আছে কিনা। যদি আপনি ফর্মুলা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হিসাব ঠিক আসবে। আর যদি আপনি ফর্মুলা ব্যবহার না করে শুধু লিখে দেন, সেক্ষেত্রে আপনার এটা আসবে না। এজন্যে আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে। আচ্ছা, ঠিক আছে। চলুন এখন আমরা আমাদের আসল কাজে যাই। তারপর দেখেন এখানে কি বলছে? আইটেম ওয়াইজ টোটাল। দেখেন আইটেম ওয়াইজ টোটাল বলতে কি বুঝাইছে? আইটেম ওয়াইজ টোটাল বলতে বুঝাইছে যে এখানে খাতা, দেখেন আগে দেখেন আইটেমের নাম কি? খাতা। আইটেমের নাম হচ্ছে খাতা। আচ্ছা, তারপরে ইউনিট প্রাইস। ইউনিট মানে কি? ইউনিট মানে একটা, অর্থাৎ একটার প্রাইস কত টাকা হবে? প্রতি একটার দাম হচ্ছে ১০০ টাকা। একটা খাতার দাম ১০০ টাকা। আর এখানে কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। পরিমাণ বলছে ৫ টা। একটা খাতার দাম যদি ১০০ টাকা হয়, তাহলে ৫ টা খাতার দাম কত হবে? সেটা বাইর করতে বলছে। ওকে। আসি আমরা এখন এটা বাইর করব, অঙ্ক করব। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। একটার দাম ১০০ হলে ৫ টার দাম কত হবে? অবশ্যই গুণ। তাহলে এখানে গুণটা কত হবে? C6 সেল, সেল কত নাম্বার? C6 গুণন কি হবে? আর D6। ওকে। তাহলে এখানে হয়তো আমার ফরম্যাটটা চেঞ্জ করা আছে। দাঁড়ান, যখন টাইমটা আসলো। এখানে যে অনেক সময় যদি ফরম্যাট উল্টাপাল্টা থাকে তাহলে ওটা উল্টাপাল্টা হিসাব আসতে পারে। এই জিনিসটা জেনারেল করে দিবেন। ওই যে এখন ৫০০ চলে আসছে। ওকে। তারপর এটা একদম টান দিলে অটোমেটিক চলে আসবে, আর করার দরকার নেই, একটা করলেই চলে আসবে সবগুলা। ওকে, আসছে। এখন দেখেন টোটাল প্রাইস। টোটাল মানে কি? সবগুলোর যোগফল। পার্সেল কয়টা? ৫টা। আচ্ছা, এখানে বলছে ৫টা মোট কত টাকা কিনেছে? একটা ৫০০, তারপর একটা যে পেন, কলম ৬০, এগুলা। তাহলে এখন মোট কত কিনছে সেটা হিসাব করবো। তাহলে এটা কি হবে? সাম। সাম, সাম মানে কি? যোগ। তাহলে সবগুলা কি করতে হবে? যোগ করতে হবে। ওকে। তাহলে মোট খরচ করেছে কত টাকা? ১১০০ টাকা। এখন আসি ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্টটা কি হবে? এই যে আমরা যে সূত্রটা পড়েছিলাম ডিসকাউন্টের, কোথায়? ৫% হবে যদি ১,০০০ টাকার বেশি হয়, তাহলে ৫%। আর ৭% হবে যদি ৩,০০০ টাকার বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে সূত্র লিখি। ইফ কোন সেল টোটাল প্রাইজের কথা বলছে। টোটাল প্রাইস কোথায় আছে? E11-তে। E11 যদি ১১,০০০ টাকার বেশি হয়, সরি, ১,০০০ টাকা বেশি হয়, সেক্ষেত্রে কত হবে? E11 ইন্টু ৫%। ওকে। তারপর কি হবে? ইফ আবার যদি E11 কত হয়? গ্রেটার দেন ৩,০০০, তাই না? গ্রেটার দেন ইকুয়াল, সরি, ৩০,০০০, সরি ৩,০০০, তাহলে হবে তাহলে হবে 7%। E11 ইন্টু 7%, 7%। ওকে, এখানে ইকুয়াল দিয়ে নেই, ইকুয়ালটা দিয়ে নেই। ওকে, তাহলে আমাদের ডিসকাউন্টটা চলে আসলো।
আমাদের ডিসকাউন্টটা 55 টাকা। ওকে, তাহলে আমরা যখন দেখেন এটা আমাদের কত পার্সেন্টের নিচে 1100 মানে কি এটা 7% ডিসকাউন্ট দিছে। 1100 টাকার 7%, 1000 টাকা, সরি 5% ডিসকাউন্ট দিছে, মানে 1000 টাকার উপরে 3000 টাকা যদি এটা বাড়া দিতাম সেক্ষেত্রে দিত 7000 টাকা। ওকে, আচ্ছা তারপর দেখি টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর টোটাল প্রাইস কত আছে, তাহলে কি ডিসকাউন্টটা টোটাল প্রাইস থেকে ডিসকাউন্টটা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে ই 11 মাইনাস ই 11 মাইনাস কত হবে, ই 12, তাহলে টোটাল প্রাইস আসছে 1040 টাকা। আচ্ছা, এখন আসি টোটাল ভ্যাটে। ভ্যাট কত হবে? আচ্ছা, এখানে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে, ভ্যাটটা আসলে কোন জায়গায় বসবে, হুম, এটা নিয়ে। আচ্ছা দেখি, সাধারণত ভ্যাট বসে হচ্ছে আপনার ডিসকাউন্টের পরেরটা, ডিসকাউন্টের পরেরটা। আচ্ছা, টোটাল প্রাইজের উপর কিন্তু ভ্যাট বসে না, ডিসকাউন্টের পরে যে টোটালটা আসবে সেটার উপর, ডিসকাউন্টের উপরে ভ্যাট বসে না। ডিসকাউন্ট মানে তো ডিসকাউন্ট, ওটা বাদ, ওটার উপর কেন ভ্যাট বসতে যাবে। ভ্যাটটা বসে শুধু আপনার যে পেয়েবল টাকাটা থাকবে আর ইনভয়েসটা, এই ইনভয়েসের উপরে আপনার এই ভ্যাটটা যোগ হয়। ওকে, আচ্ছা তারপর এটা ভ্যাট তাহলে হিসাব করব কত পার্সেন্ট ভ্যাট আমরা দেখে আসছিলাম। ভ্যাট ছিল কত পার্সেন্ট, 5%। ভ্যাট ছিল 5%। ওকে, ভ্যাট ছিল 5%। তাহলে কোনটার উপর ভ্যাট, ডিসকাউন্ট দেওয়ার পর যে হিসাবটা আসবে টোটাল প্রাইস ওটার উপর কত হবে, 5%। আচ্ছা 5%, তাহলে ভ্যাট আসছে 52.25 টাকা। তো নেট প্রাইসটা এখন কত আসবে দেখেন, নেট প্রাইসটা হচ্ছে এই আপনাকে এই যে টোটাল প্রাইসটা আছে ডিসকাউন্টের পরের এটার সাথে আপনার যে টোটাল ভ্যাটটা আছে এই ভ্যাটটা যুক্ত হবে। ওকে, তাহলে এই সেল যোগ এই সেল করে দিলাম। ওকে, তাহলে আপনাকে এই 1097.25 টাকা পে করতে হবে। আচ্ছা, তারপর দেখি সবকিছু ঠিক আছে কিনা। এটা মানে একটা ও, এখানে ফিল কালার দেওয়া আছে, আমরা এটাকে একটু ফিল কালার দিয়ে নিই। আচ্ছা, এই পর্যন্ত এটাকে ফিল কালার একটা দেওয়া আছে। ফিল কালারটা দিব হচ্ছে কি কালার, এরকম একটা হালকা কালার আছে এটা। ওকে, আর একটা যেটা সবাই টেবিল দিয়ে ব্যবহার করবেন, দেখেন টেবিল কন্ট্রোল এ দিয়া অনেক সময় টেবিল কিন্তু এখানে দেওয়া থাকবে না, বর্ডার, নো বর্ডার দেওয়া থাকবে সাধারণত। তো নো বর্ডার থাকে এরকম, তো আপনারা কি করবেন এখানে বর্ডার দিয়ে দিবেন, অল বর্ডার। হ্যাঁ, সবগুলো এক্সেলে একই কাজ করবেন, বর্ডার। ওকে, তাহলে এটার কাজ শেষ। তারপর আসি আমরা এক্সেল 2 তে, জব 2। আচ্ছা, জব 2 তে আসার আগে আমরা কন্ডিশনটা কি দেখে আসবো নাকি আগে কাজ করব? আগে আমরা কন্ডিশনটা দেখে আসি, কন্ডিশন কি চাইছে। আচ্ছা, এই যে এক্সেল 2, দেখেন এখানে বলছে প্রিপেয়ার অ্যান্ড সেভ স্প্রেডশিট, এই সেম আগেরটার মতোই আপনার নামে একটা ফোল্ডার তৈরি করবেন স্যালারি শিট দিয়ে। আচ্ছা, এটা হলো 1 নম্বর কন্ডিশন। তারপর 2 নম্বর কন্ডিশন বলছে প্রিপেয়ার এ স্যালারি শিট ফর এমএস হাসান অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড ফর দ্য মান্থ অফ জুলাই 2024।
কনসিডারিং দ্য ফ্লোয়িং কন্ডিশনস, অর্থাৎ আপনাকে বলছে যে এম এস হাসান অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড নামে একটা স্যালারি শিট তৈরি করার, যেটা হচ্ছে যে আহ, কোন মাসের জন্য, ফর দ্য মান্থ অফ জুলাই 2024, হ্যাঁ তাই না, মানে 2024 সালের জুলাই মাসের স্যালারি শিট। ওকে, আচ্ছা, তারপরে কি কন্ডিশন অনুযায়ী, আচ্ছা তারপর হাউস রেন্টটায় আসি। হাউস রেন্ট, হাউস রেন্ট কি বলছি, হোয়েন বেসিক ইজ 50,000 or above, then house rent will be 40% of basic. ওকে, তাহলে এখানে কি বলছে, যদি যখন 50,000 টাকার উপরে, এখন মানে কি উপরে উপরে হবে, কি হবে বেসিক বেতনটা, কোনো এমপ্লয়ের বেতন যদি 50,000 টাকার উপরে হয়, তাহলে ওর হাউস রেন্ট মানে কি বাসা ভাড়াটা হবে 40%, সে তার বেসিকের অর্থাৎ 50,000 বা তার বেশি যেটা থাকলো 60,000 কিংবা 70, সেটার পাবে 40%। ওকে, তারপর বি নাম্বার কন্ডিশন বলছে হোয়েন বেসিক ইজ 3,000, সরি 30,000 টু 49,999, then house rent will be 50% of basic। তাহলে যদি কারো বেসিক 30,000 থেকে 49,999 টাকার মধ্যে হয়, তাহলে তার বাসা ভাড়া বাবদ সে পাবে 50%, বেসিকের, তার বেসিকটা যত হবে তার 50% পাবে। আচ্ছা, তারপর সি নাম্বারে কি বলছে, when basic is below 30,000, বিলো মানে কি নিচে, অর্থাৎ 30,000 টাকার নিচে যদি কারো বেসিক হয়, তাহলে সে পাবে কত, 55%, অর্থাৎ বেসিকের 55% টাকা বাসা ভাড়া বাবদ পাবেন। আচ্ছা, এটা গেল হাউস রেন্ট। তারপরে আসি মেডিকেল অ্যালাউন্স ইজ 50,000, সরি 1,500 টাকা। মেডিকেল ভাতা পাবেন 1500 টাকা। এডুকেশন অ্যালাউন্স শিক্ষা ভাতা পাবেন 750 টাকা। প্রভিডেন্ট ফান্ড ইজ 10% অফ বেসিক, তাহলে প্রভিডেন্ট ফান্ড কত হবে, কত কেটে রাখবে, 10% কাটবে বেসিকের। এটা সকলের জন্য সমান সবগুলো। আচ্ছা, তারপরে ক্যালকুলেট গ্রোস স্যালারি অ্যান্ড নেট স্যালারি, তাহলে এখন গ্রোস স্যালারি এবং নেট স্যালারিটা হিসাব করতে বলছে। ওকে, আমরা এগুলো এখন হিসাব করব। তারপরে যে দ্য বেসিক স্যালারি ইজ চেঞ্জেবল, বেসিক স্যালারিটা পরিবর্তনশীল। অ্যাসেসর উইল চেক ফর্মুলা বাই চেঞ্জিং দ্য ভ্যালুস অফ বেসিক স্যালারি, অর্থাৎ অ্যাসেসর আপনার স্যালারিটা চেঞ্জ করে দেখবে যে আপনার ফর্মুলা ঠিক আছে কিনা। যদি চেঞ্জ করার পরও আপনার ভ্যালু ঠিক থাকে, আসে, পরিবর্তন হয়, তাহলে আপনার ফর্মুলা ঠিক আছে, অন্যথায় আপনার ফর্মুলা ভুল বা আপনি ডাইরেক্ট লিখে দিয়েছেন শুধু। ওকে, তাহলে এটা করব, কোথায় আমাদের কাজ, আমাদের মনে হয় এখানে কমপ্লিট করা নাই, আমরা কি এটা আগেই করে নিব। এটা ফিল কালারটা এখানে মনে হয় ফিল পুরোটাই পাচ্ছে না, আমরা এটা ইয়া করে নিব এখান থেকে, রাফ টেস্টটা করে নিব, তাহলে লেখা পুরোটাই আসবে। ওকে, অথবা আমরা একটা কাজ করতে পারি, অটো কলামও তো দিতে পারি। আচ্ছা, প্রয়োজন নেই, আমরা এটাই করতেছি। ওকে, কন্ট্রোল এ, এগুলো সবগুলোকে মিডল করে দিব। ওকে, সবগুলো মিডলে থাকবে। আচ্ছা, ও তবে সিগনেচারটা সাইটে থাকবে, সরি, সিগনেচার সাইটে থাকবে। আচ্ছা, তারপর আমরা কি যেন দেখলাম, এটা হবে ফিল কালার হবে হালকা, কোন কালার আছে দেখি। তারপর নেমের সিরিয়াল, হাউস রেন্ট, আর শেষে তিনটা হবে ফিল কালার, নেম, হাউস রেন্ট।
নেমের সিরিয়াল, তারপর হচ্ছে হাউস রেন্ট, তারপর আর ফিল কালার হবে যে শেষে এই 3 ঘর এগুলো। ওকে, আরেকটা যেটা আমরা কাজ করি না সেটা হচ্ছে আমরা এখনো টেবিল নেই নাই, টেবিলটা নিয়ে নেব এখানে। সরি, এটা টেবিল নিয়ে নেব। টেবিল বলতে বর্ডার, অল বর্ডার। ওকে, তাহলে আমরা বর্ডার নিয়ে ফেলেছি, এখন আমরা অঙ্ক করব। তাহলে হাউস রেন্ট দেখেন, হাউস রেন্ট দেখেছি আমরা কত টাকা, সকলের জন্য সমান। হাউস রেন্ট কত টাকা? 1500 টাকা। সকলের জন্য কত টাকা? 1500 টাকা। এখানে কপি করে নিয়ে যাই। হাউস রেন্ট 1500 টাকা। ওকে, হাউস রেন্ট 1500 টাকা, এটা হচ্ছে সকলের জন্য সমান, তাহলে আমরা টান দিয়ে দিলাম সকলে 1500 টাকা। মেডিকেল অ্যালাউন্স কত দিয়েছিলাম? 750। ওকে, এটা সকলের জন্য সমান। শিক্ষা ভাতা, এডুকেশন ফি, শিক্ষা ভাতা সকলের জন্য সমান ছিল। শিক্ষা ভাতা কত ছিল? ও, সরি 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 সরি, শিক্ষা শিক্ষা ভাতাটা ছিল 750। হাউস রেন্টটায় অঙ্ক হবে হাউস রেন্ট। হাউস রেন্ট বলছে 50,000 টাকার উপরে হলে 40%। ওকে, তাহলে দেখি, মেডিকেলটা হচ্ছে 1500, আর শিক্ষা ভাতা হচ্ছে 750, আর হাউস রেন্টটা হবে সূত্র। দেখেন এখানে বলছে ইফ, যদি কোন সেলটা বেসিক, বেসিক সেলটা যদি আপনার গ্রেটার দেন ইকুয়াল 50,000, গ্রেটার দেন ইকুয়াল 50,000, তাহলে হবে বেসিকের C4 ইন্টু কত পার্সেন্ট? 40%। 40%। আচ্ছা, তারপর বি নাম্বার কন্ডিশন হচ্ছে বেসিক, বেসিক মানে C4 যদি গ্রেটার দেন ইকুয়াল কত হয়? 30,000, সরি কত হাজার? 30,000-এর উপরে, 30,000 থেকে 50,000। ওকে, ইফটা দেই নাই, তাহলে এখানে একটা ইফ হবে। C4 গ্রেটার দেন ইকুয়াল কত? 30,000। 30 না 32? 30। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু দুইটা যে আছে, যে 30,000 থেকে 49,990 টাকা। তো এখানে দুইটা লেখার দরকার নাই। আপনি কি করবেন, সহজে একটা লিখলেই আপনার হয়ে যাবে। আপনি যখন 30,000 টাকার উপরে দিবেন, তার আগেটা তো, প্রথমটা তো আপনি 50,000 অলরেডি দিয়ে দিয়েছেন, যে 50,000 অথবা 50,000 উপরে হইলে আপনার 40%। তো 50,000 টাকার নিচে তো 49,999 টাকা, এর মাঝখানে তো কোনো সংখ্যা নাই। যে 50,000, 49,999 ও 50,000-এর মাঝখানে তো কোনো সংখ্যা নাই। এজন্য এটার জন্য আর আলাদা করে আপনার অ্যান্ড দিয়ে দুটা লেখার প্রয়োজন নাই। আপনি একটাই লিখতে পারেন। তবে লিখলে যে ভুল হবে সেটা না, ওইটাও হবে। তো যদি আপনি কম করতে চান সেক্ষেত্রে এটা করার প্রয়োজন নেই, আপনি ডিরেক্ট লিখতে পারেন। আর যদি ইচ্ছা করেন যে আমি এখানে অ্যান্ড দিয়ে দুইটা দিব, সেক্ষেত্রেও দিতে পারেন। আচ্ছা, 30,000 হলে C4 এর কত পার্সেন্ট? এটা হবে 50%। আর যদি 30,000-এর নিচে হয়, C4
if C4 less than 30,000, তাহলে হবে C4 ইন্টু 55%। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, একটা দুইটা তিনটা, তারপর এন্টার দিবেন। এটা আপনার হাউস রেন্ট সকলে চলে আসছে। এটা টান দিলে সবগুলো সূত্র নিয়ে নিবে। দেখেন সূত্র নিয়ে নিয়েছে সবগুলোতে। ওকে, হাউস রেন্ট গেল, মেডিকেল অ্যালাউন্স গেল, এডুকেশন ভাতা গেল। এখন আছে প্রভিডেন্ট ফান্ড। দেখেন এখানে প্রভিডেন্ট ফান্ডটা আসলে কি এটা বুঝতে হবে। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আপনি যখন সরকারি চাকরি কিংবা ভালো কোম্পানিতে চাকরি করেন, তখন কোম্পানি আপনার যে বেতনটা আছে, আহ, বেতন থেকে একটা অংশ কেটে রাখে। হুম, আপনার একটা অংশ কেটে রাখে বেসিক স্যালারি থেকে। এটা কি করে? এটা আপনার শেষে দেয়। আপনি যখন চাকরি ছেড়ে দিবেন, রিটায়ারমেন্ট করবেন, রিটায়ার নেবেন, অথবা যে কোনো কারণে আপনি কয়েক বছর চাকরি করবেন, চাকরিতে ছেড়ে দিলেন, কিংবা আপনাকে কোম্পানি ফায়ার করলো বা চাকরিচ্যুত করলো, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা জমা থাকবে এটা দিয়ে দিবে। আচ্ছা, এটা কি হবে আমাদের প্রভিডেন্ট ফান্ডটা? কন্ডিশনটা কি বলছিল প্রভিডেন্ট ফান্ডের? দেখেন, প্রভিডেন্ট ফান্ড ইজ 10% অফ বেসিক, অর্থাৎ বেসিকের 10% হবে প্রভিডেন্ট ফান্ড। ওকে, তাহলে বেসিক কত? C4, তারপর ইন্টু 10%। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড বের হলো। এখন আসি গ্রোস স্যালারি। গ্রোস স্যালারিটা হিসাব কিভাবে করবেন? গ্রোস স্যালারিটা হচ্ছে আপনার এখানে যতগুলো টাকা আপনি পাবেন সেটাই হচ্ছে গ্রোস স্যালারি। মোট সবকিছু বেসিক থেকে শুরু করে যতগুলো আপনার পাবেন সবগুলো হচ্ছে কি গ্রোস স্যালারি। ওকে, তাহলে এখানে কি আছে? বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এডুকেশন ভাতা। ওকে, দেখেন গ্রোস স্যালারিতে কিন্তু আপনার প্রভিডেন্ট ফান্ডটা যোগ হবে না। সরি, আমি এখানে সাম দিইনি। আপনাকে, আপনি যখন যোগ করবেন, যোগ করার ক্ষেত্রে শুরুতে আপনাকে সাম লিখতে হবে। সাম না লিখলে অঙ্ক হবে না, ভুল দেখাবে। ওকে, যেমন সান না লিখে সান লিখেছি, টাইপিং মিস্টেক, সরি। সাম, এই যে এবার আসছে। দেখেন গ্রোস স্যালারি হচ্ছে আপনার টোটাল যে মোট স্যালারিটা সেটা। আচ্ছা, এখান থেকে নেট স্যালারি মানে কি? আপনি যে স্যালারিটা পাবেন পেয়েবল বর্তমানে, তো গ্রোস স্যালারি থেকে যে প্রভিডেন্ট ফান্ডটা আছে এটা কিন্তু আপনাকে কেটে রাখবে। দেখেন এই গ্রোস স্যালারি যখন হিসাব করছি এটার মধ্যে কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ড ঢুকানো আছে। কিভাবে? এই যে বেসিক প্রভিডেন্ট ফান্ডটা কোথায় থেকে আসছিল? বেসিক থেকে আসছিল। সরি, বেসিকটা মনে হয় একটু, আমি পার্সেন্টেজ দিইনি, সরি, এই জন্যই বলতেছি এত কেন আসলো। পার্সেন্টেজ দিইনি, যার কারণে বেসিকের থেকে বেশি হয়ে গেছে, 10 গুণ হয়ে গেছে। এটা আসলে 10% হবে, 15,000 টাকার 1500 আসবে। তো দুঃখিত। হ্যাঁ, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, গ্রোস স্যালারিটা কি? প্রভিডেন্ট ফান্ডটা বাদ দিতে হবে এখান থেকে। এখানে আবার ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। ওকে, ফরম্যাটটা ঠিক করে নিই।
ওকে, নেট স্যালারি। এখন আসলে নেট স্যালারি হিসাবটা করি। নেট স্যালারি কিভাবে বের করবেন? গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট স্যালারি বাদ দিলেই আপনার বের হবে গ্রোস স্যালারি। আছে গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, তাহলে হচ্ছে আপনার নেট স্যালারি। শেষ। ওকে, এটুকুই। আচ্ছা, কটা বাজে? 11:29। আচ্ছা, এরপর কি 3 নাম্বারটা করব আজকে? আচ্ছা ঠিক আছে, করি দেখি কমপ্লিট করা যায় কিনা। 2 নাম্বারটা সম্ভবত শেষ, এখানে আর নাই। তো আশা করছি যে সকলে বুঝতে পারছেন। এখানে হাউস রেন্টের সূত্রটা এটা হচ্ছে যে আমাদের কন্ডিশনটা বলছিল, আসলে কন্ডিশনের মধ্যেই কিন্তু সূত্র দেওয়া আছে, আমাদের যে শর্তটা দেওয়া আছে লেখা, ওটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন যে ওখানের মধ্যেই আপনার সূত্রটা দেওয়া আছে। হ্যাঁ, সূত্র আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, আর মেডিকেল অ্যালাউন্স তো ওগুলা সব সেম, এডুকেশনও সেম। আর প্রভিডেন্ট ফান্ডটা কত? বেসিকের 10%। পার্সেন্টেজটা কিন্তু গুরুত্বপূর্ণ, পার্সেন্টেজ দিবেন। যদি আপনি পার্সেন্টেজ না দিয়ে ভাগ দেন সেক্ষেত্রেও কিন্তু হয়, একই আসবে। আপনি যদি ভাগ 100 দেন সেক্ষেত্রেও হবে, অ্যান্সার আসবে। কিন্তু এটাকে আপনাকে ব্র্যাকেটে রাখতে হবে, তাহলে আপনার সেম উত্তর আসবে। ভাগ মানেই তো 100, তাই না? এই দেখেন, তবুও কিন্তু উত্তর আসছে একই, সেম। তো আপনি ভাগ দেন আর পার্সেন্টেজ দেন, যেটাই দেন না কেন সেম। আচ্ছা, তারপর আসি 3 নাম্বারটায় আসি। দেখি 3 নাম্বার কন্ডিশনটা আমাদের কি বলছে। কোথায়? এটা গেল 2 নাম্বার। তারপর আসি হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে ট্যাবুলেশন শিট। ট্যাবুলেশন শিট তৈরি করতে বলছে। ট্যাবুলেশন শিট মানে হচ্ছে যে স্টুডেন্টদের ডাটা, স্টুডেন্টদের পরীক্ষার ডাটাগুলো বের করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে কি এক্সওয়াইজেড এডুকেশন ইনস্টিটিউট ট্যাবুলেশন শিটের। আচ্ছা, এখানে কন্ডিশনগুলো দেখি কি বলছে। প্রথম কন্ডিশন, প্রিপেয়ার দ্য ট্যাবুলেশন শিট অ্যাজ পার সিম্বল। যেটা দেওয়া আছে এরকম করে একটা ট্যাবুলেশন শিট তৈরি করতে বলছে, দেখে দেখে। তারপর 2 নম্বর কন্ডিশন বলছে ক্যালকুলেট টোটাল, মোট হিসাব করো, অনলি ফর দোজ স্টুডেন্টস হু পাসড অল সাবজেক্ট। পাস মার্ক হচ্ছে 33, অর্থাৎ যারা শুধু পাস করেছে শুধু তাদের টোটাল হিসাবটা বের করতে বলছে। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। আর 3 নম্বর কন্ডিশনটা কি? ক্যালকুলেট জিপিএ বেসড অন অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজের উপর ভিত্তি করে জিপিএটা বের করতে বলছে। আচ্ছা, আর অ্যাভারেজের টেবিলটা দিয়ে দিস, সরি জিপিএ টেবিলটা দিয়ে দিছে গ্রেড পয়েন্টের, যে কত থেকে কত পাইলে 5, টেবিলটা দেখে নেবেন। 30, 80-র উপরে 5, তারপরে 70 থেকে এটা না বলি। তারপর 4 নাম্বার কন্ডিশনে হচ্ছে ক্যালকুলেট দ্য র্যাঙ্ক অ্যাকর্ডিং টু টোটাল ইউজিং প্রপার ফাংশন। অর্থাৎ প্রপার ফাংশন মানে যেটা র্যাঙ্কের যে অরিজিনাল ফাংশন সেটাকেই ব্যবহার করতে বলছে, যে প্রপার ফাংশন ব্যবহার করেই আপনি কি করবেন, র্যাঙ্কটা বের করবেন। আচ্ছা, অ্যাকর্ডিং মানে অনুসারে, কিসের অনুসারে? টোটাল অনুসারে, টোটালের উপর বের করতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে সেভ দ্য ফাইল টু ইয়োর ওন ফোল্ডার অ্যাজ টাস্ক। আচ্ছা, 2 নম্বর ইয়েতে লিখতে বলছে। তারপর হচ্ছে প্রিন্ট দ্য সেম ডকুমেন্ট, প্রিন্ট করতে বলছে। সাবমিট টু অ্যাসেসর, অ্যাসেসরকে দেখাইতে বলছে। অ্যাসেসর, আচ্ছা, তারপরে আসি এখন টোটাল। এখানে আমরা কি দেখলাম, বোল্ড করা আছে না? ওকে,
বোল্ড ও ইকুয়াল, এগুলো আপনি চাইলে এক কাজ করতে পারেন, যদি এদিকে জায়গা না ধরে তাহলে যে ফরম্যাট থেকে অটো কলাম উইথ নিয়ে নেবেন, তাহলে প্রয়োজনীয় যার যতটুকু জায়গা ততটুকু নিবে। হুম। আর যদি এটা না করে এটা করেন রাফ টেক্সট, সেক্ষেত্রে করতে পারেন, তো দরকার নাই। ওকে, আমাদের ছোট ছোট মনে হচ্ছে না, অটো কলাম উইথ দিয়ে। ওকে, আর এগুলো সবগুলো আমরা মিডল করে নিই এবং টেবিল দিয়ে নিই, বক্স দিয়ে নিই, অল বর্ডার, তারপর হচ্ছে মিডল। ওকে, আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, ক্যালিব্রি বা এরিয়াল, যেটা করি যেটা দিতে পারবে, এরিয়াল। ওকে, আচ্ছা, এখন টোটাল হিসাবটা করব। টোটালে কি বলছে, কন্ডিশনে যারা শুধু পাস করেছে তাদের টোটালটা বের করতে বলছে, আর যারা ফেল তাদের বের করতে হবে না। তাহলে এই ফেলের জন্য আমাদের সূত্র লিখতে হবে। কি সূত্র লিখবো? আচ্ছা দেখি, ইফ, যদি, ইফ অর দেই, অর, দেখেন এই বি নাম্বার সেল, অর্থাৎ আলাদা আলাদা যে কোনো একটা সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে তার ফেল আসবে, সেভাবে দিতে বলছে। তাহলে বি যদি 33-এর নিচে হয়, কত, 33-এর নিচে বি সেল, তাহলে, অথবা C3 যদি 33-এর নিচে হয়, C3 লেস দেন 33, অথবা D3 যদি 33-এর নিচে হয়, তাহলে এরা কি করবে, ফেল। ওকে, তাহলে ইনভার্টেড সকল লেটার সবসময় ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, আদারওয়াইজ কি হবে, বাকিগুলো সাম করবে, যোগ করবে। ওকে, বাকিগুলা কি, B3 থেকে B3 যোগ D3, টোটাল চলে আসছে। একটু ছোট করে নেই, দেখেন, হ্যাঁ ফেল পাস সব চলে আসছে। এখানে একটা জিনিস অনেকে ভুল করে দেখছি, সেটা হচ্ছে যে এখানে অরের জায়গায় অ্যান্ড দেয়, অ্যান্ড দিলে কিন্তু এখানে ফেল আসবে না। দেখেন অ্যান্ড দিলে কি আসে, যদি আপনি অ্যান্ড দেন সেক্ষেত্রে সবগুলোর হিসাব করে দিবে, দেখেন যে ফেলটা যে আসছে এটা আর আসবে না, দেখেন কোনো ফেল নাই, দেখেন সবগুলোর মার্ক দিছে। অ্যান্ড ও ওর মধ্যে পার্থক্য কি, অ্যান্ড দ্বারা কি বুঝাইছে, অ্যান্ড মানে হচ্ছে যে সবগুলার মধ্যে, মানে সবগুলার মধ্যে যদি ফেল করে 33-এর নিচে আসে সেক্ষেত্রে ফেল দেখাবে। আর অর দ্বারা কি বোঝাইছিল, অর মানে এখানকার তিনটার মধ্যে যে কোনো একটাই যদি 33-এর নিচে পায় তাহলেও ফেল। আর অ্যান্ড মানে সবগুলাতে, যেমন ধরেন, আচ্ছা বুঝাচ্ছি, ধরেন যে এখানে তিনটায় যদি আমি 33-এর নিচে দিই, এটা 83 আছে, এটাকে 20 করে দিলাম, সরি 20, তারপরে এটাকে করে দিলাম আহ, আহ, 24, তাহলে দেখেন সেক্ষেত্রে ফেল আসছে। এখন ফেল আসছে কখন, যখন আপনি তিনটাতেই ফেল দিবেন। এই জন্য কি করতে হবে, আপনাকে এখানে অর এর সূত্র ব্যবহার করতে হবে। কিসের সূত্র, অর ব্যবহার করবেন, অ্যান্ড ব্যবহার না করে অর করবেন। ওকে, অর,
আচ্ছা, তারপর অ্যাভারেজ। অ্যাভারেজ বের করবেন। তাহলে অ্যাভারেজ গুলো কাদের বের হবে? যারা শুধু পাস করছে তাদের। যারা ফেল করছে তাদের অ্যাভারেজ বের হবে না। তাহলে যারা ফেল করছে ওদেরকে আমরা বাদ দিয়ে দেই। ইফ, তাহলে আমরা চাইলে আগের সূত্রর মতো এখানে সবগুলো লিখতে পারি অর দিয়ে, অথবা যেহেতু আমরা একবার করে ফেলছি সেক্ষেত্রে শুধু ই সেলটা বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে আমরা এই সেলটাকে বসাই দিই। ই কত? 3। ই3 যদি ইকুয়াল কি হয়? এফ হয়, সরি, এফ হয়, তাহলে এফ, তাহলে এফ, আদারওয়াইজ অ্যাভারেজ। অ্যাভারেজ কাদের অ্যাভারেজ হবে? এই তিনটে সেলের অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ চলে আসছে। যারা ফেল তাদের ফেল দেখাবে, আর যারা শুধু পাস করছে তাদের অ্যাভারেজ হবে। আচ্ছা, আমরা একটু কমাই দিই, সংখ্যা বেশি হয়ে গেছে। ওকে, এরপরে আসি জিপিএ। জিপিএ এর হিসাবটা কিভাবে বের করব? জিপিএ এর যে আমাদের কন্ডিশনটা, দেখেন জিপিএ তে কি বলছে। জিপিএ দেখেন, জিপিএটা অ্যাভারেজের উপরে বের করতে বলছে। আর হচ্ছে যে এখানে যে কন্ডিশন ৮০ থেকে ১০০-র মধ্যে হলে ৫, তারপরে ৭০ থেকে ৭৯-র মধ্যে হলে 4, ৬০ থেকে ৬৯ হলে 3.5, ৫০ থেকে ৫৯ হলে 3, ৪০ থেকে ৪৯ হলে 2, আর ৩৩ থেকে ৩৯ হলে 1, আর বাকিরা তো আগেই ফেল। আচ্ছা, তাহলে দেখেন জিপিএ এর হিসাবটা বের করি। ইফ যারা ফেল করছে তারা তো ফেল, ওদেরকে আগে দিয়া নেই ফেলটা। আচ্ছা, এই সেল যদি ফেল হয় ইকুয়াল এফ, তাহলে ফেল, তাহলে কি করবে? ফেল। আচ্ছা, এদেরকে আমরা ফেল করাই দিলাম। বাকি যারা থাকবে তাদের ক্ষেত্রে বের হবে, অথবা এটা না দিলেও বের হয়। আচ্ছা, আমরা করি। তারপরে জিপিএটা বের করব। ইফ যদি কত, f3 গ্রেটার দেন ইকুয়াল ৮০ হয়, তাহলে কত হবে? 5। আবার f3 ইফ যদি f3 গ্রেটার দেন ইকুয়াল ৭০-এর উপরে হয়, ৭০ থেকে ৭৯। দেখেন, আমরা যখন ৮০ আগে দিয়ে দিয়েছি, ৭০-এর পরে দিলে এর ৭৯টা অটোমেটিক নেবে, কারণ আমরা এখানে ইকুয়াল দিছি। ইকুয়াল দেওয়াতে এটা ৮০ নিয়ে নেবে, ৮০-র নিচেরটা নেবে। আচ্ছা, তাহলে ৭০ হইলে হবে 4। আচ্ছা, তারপরে যদি আবার ইফ কত হবে? আচ্ছা, এটা বড় করে নিই। কত হবে? f3 গ্রেটার দেন ইকুয়াল ৬০, তাহলে হচ্ছে 3.5, সরি, ৬০ হলে 3.5। দেন সংখ্যার ক্ষেত্রে কিন্তু আপনার ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন নেই, শুধু লেটারের ক্ষেত্রে আপনি ইনভার্টেড কমা দিবেন। আচ্ছা, যদি ৫০-এর উপরে হয়, ইফ f3
greater than equal 50, তাহলে কত হবে 3। আবার if যদি 40 এর উপরে হয় তাহলে হবে কত, f3 যদি 40 এর উপরে হয় ইকুয়াল 40 তাহলে হবে 2। আবার যদি 33 এর উপরে হয়, f3 যদি 33 এর উপরে হয় লেস দেন ইকুয়াল 33, তাহলে কি হবে, তাহলে হবে 1। আর আদারওয়াইজ বাকিগুলোতে ফেলিওরটা আগেই দিয়ে দিছি, তাহলে আর কিছু দেওয়ার দরকার নাই। ওকে ওকে, তাহলে জিপিএ পাইছে কত 4, দেখেন আর 4, তারপর এই যে চলে আসছে, যারা ফেল তারা তো ফেল, বাকিগুলা কত হয়েছে, যে যার যত পাওনা সে ততই পেয়েছে। দেখেন এখানে যদি আপনি এইটুকু না দেন সেক্ষেত্রেও হবে, সেক্ষেত্রে একটা কাজ করতে হবে। কি কাজ, এই শেষে যায় আপনাকে একটা এফ লিখে দিতে হবে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে যারা এর মধ্যে নাই, সংখ্যার মধ্যে নাই, তখন এটা অটোমেটিক এফটা ফিল্ডটা চলে আসবে। আচ্ছা, তারপর এখন র্যাঙ্ক হিসাব করব। র্যাঙ্ক, আচ্ছা র্যাঙ্ক হিসাব করতে গেলে ওই আগের মতো যারা ফেল তাদের আমরা র্যাঙ্ক বের করব না, এই জন্যে ফেলদেরকে আমরা আউট করে রাখি। র্যাঙ্ক বের করতে হবে টোটাল মার্কের উপর বের করতে বলছে। আপনি ফেল এটা যে কোনো একটা সেলে দিতে পারেন, ফেলের হিসাবটা, এটা কোনো ফ্যাক্ট না। এটা যদি ফেল করে তাহলে ফেল, আদারওয়াইজ র্যাঙ্ক, আদারওয়াইজ কি হবে র্যাঙ্ক, আদারওয়াইজ র্যাঙ্ক। সেল নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে E3, E3 ওকে। কতগুলোর মধ্যে দেখেন এখান থেকে সবগুলা ওকে। তারপর এক কাজ করবেন, এই যে ইফ 4 চাপ দিবেন, কত F4, তাহলে এটা লক হয়ে যাবে। এই দেখেন এটা লক হয়ে গেছে, F4 চাপ দিয়ে এটাকে লক করে দিবেন র্যাঙ্কটাকে, তারপর দুটো কমা এন্টার, র্যাঙ্ক চলে আসছে। ওকে, যারা ফেল ফেল, বাকিদের র্যাঙ্ক কলম মধ্যে। আচ্ছা, তারপর 4 নাম্বারটা আছে, আশা করছি এটা হয়েছে। এরপর 4 নাম্বারটায় আসি। 4 নাম্বারটা একটু বড়, সময় লাগতে পারে, তবে ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বারটা, তার আগে আমরা কন্ডিশনটা একটু পড়ে আসি। 4 নাম্বারটা কি বলেছে, আগের মতোই কন্ডিশন, ওকে। তারপর 2 নম্বর কন্ডিশন বলছে from the given marks table finds the result using excel function, এক্সেল ফাংশন অনুযায়ী এই সবগুলোকে হিসাব করতে বলছে। এখানে অনেকগুলো আছে, কি কি দেখেন, টোটাল মার্কস, ম্যাক্স মার্কস, লোয়েস্ট মার্কস, থার্ড হাইয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট, কি মোট এগুলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, আমরা হিসাবটা এখন করব। টোটাল মানে কি সাম, আমরা জানি টোটাল মানেই হচ্ছে সাম। কিসের সাম, এই দেখেন সবগুলা মার্কের সাম, মার্ক সাম। তাহলে
চলে গেল মার্কসের। এখন ম্যাক্স মানে কি? সর্বোচ্চ বেশি। তাহলে ম্যাক্স মানে এখানে যতগুলা মার্ক আছে সবথেকে বেশি মার্ক কোনটা সেটা বের করে নিয়ে আসবে। তাহলে তার জন্য আমরা ম্যাক্সের ফর্মুলাটা ব্যবহার করব। ম্যাক্স সেলগুলাকে সিলেক্ট করে দিব। এখানকার মধ্যে সবথেকে সর্বোচ্চ মার্ক 95। এটা চলে আসছে। এরপর লোয়েস্ট মার্ক ফোটা দেখা যাচ্ছে। এরেজ করে দিচ্ছি। ওকে, তো লোয়েস্ট মার্ক কত? লোয়েস্ট হচ্ছে মিনিমাম। সব থেকে ছোট মার্ক কোনটা? ছোট মার্ক আমরা বের করে নিয়ে আসি। দেখেন এখানে সূত্র লিখে দিলেন, এটা দিলেন, সবচেয়ে ছোট মার্ক এখানে 25। 25টা চলে আসলো। তাহলে সর্বোচ্চ মার্ক বের করতে হলে ম্যাক্সের সূত্র, আর লোয়েস্ট মার্ক মিনি এর সূত্র। এখন থার্ড হাইয়েস্ট